নমস্কার, টলিকোলাজে সকলকে স্বাগত। আমি পূর্বাশা রয়েছি। আমার সঙ্গে যেই মানুষটি রয়েছেন তিনি বাংলা ছবির একজন স্তম্ভ তাকে বলা চলে। বাংলা ছবির ঋতু, এই ঋতু চিরকালীন। তিনি ঋতুপর্ণা সেনগুপ্ত, ম্যাডাম সেনগুপ্ত বলা চলে। ঋতুদি, কেমন আছো বলো? ভালো আছি। এই যে ম্যাডাম সেনগুপ্ত দিয়ে যেটা শুরু করলাম তার কারণ তোমার নতুন ছবি ম্যাডাম সেনগুপ্ত আসছে। এই ছবিটার যে নামটা কোথাও গিয়ে কাকতালীয় ভাবে তোমার সাথে মনে হয় মিলে যাচ্ছে। তো সেটা আমার কাছে খুব অবাক ব্যাপার ছিল যে কি করে এই নামটা ওরা সিলেক্ট করলো। এর আগে তো কখনো এরকম নাম হয়নি। একটা ছবি করেছিলাম অনেক বছর আগে অগ্নিদেব চ্যাটার্জির, সেটার নাম ছিল মিসেস সেন, যেটা আমি ঋষিতা ভাট আর রোহিত রয় ছিলাম, এবং সিনেমাটা খুবই ইন্টারেস্টিং হয়েছিল। তো কিন্তু ম্যাডাম সেনগুপ্তা এই নামটা আমার কাছেও নতুন শোনা। তো এটা ডিরেক্টর ডিপার্টমেন্ট আর প্রডিউসার ডিপার্টমেন্ট নাকি এই নামটা চয়ন করেছে। আচ্ছা, তো আমি যখন চয়ন করলে তো চর্চিত হতে হবে। ঠিক ঠিক ঠিক, চয়ন আর চর্চিত তো হতে হবে, এবং অলরেডি এটা চর্চিত হয়ে যাচ্ছে। এবং অনেকে জিজ্ঞেস করেছে এটা কি বায়োপিক, এটা কি জীবন কাহিনী, নাকি ম্যাডাম সেনগুপ্তা মানে ঋতুদির মানে জীবনের গল্প, সত্যি ঘটনা অবলম্বনে? ভাবলাম না, কোনোটাই না, একেবারে আনকোরা ছবি। এবং এই ছবির মধ্যে নানা কিছু আছে যেটা নতুন নতুন ভাবে আনফোল্ডেড হবে। যেরকম আমি একজন ম্যাডাম সেনগুপ্তা একজন কার্টুনিস্ট, একজন ম্যাডাম সেনগুপ্তা একজন মা। মানে মায়ের সংজ্ঞাটা প্রত্যেক ছবিতেই বোধহয় একটু একটু করে বদলে যায়। কিছুদিন আগে পুরাতনে মামের সম্পর্ক নিয়ে আমরা কথা বলেছি। আর মামের সম্পর্কের মধ্যে কথা বলতে গেলে যেটা মনে হয় সবচেয়ে বেশি আসে আবেগ, এবং আবেগের সাথে আসে অভিমান। মানে মামের মধ্যে সবসময় একটা আবেগ আর অভিমানের সম্পর্ক চলতে থাকে, যে মারা সবসময় খুব স্পর্শকাতর হয় এবং তাড়াতাড়ি অভিমান করে সবচেয়ে কাছের মানুষ যে তার মেয়ে। এবং মাঝে মধ্যেই তারা মা বলতে থাকে যে ঠিক আছে, যেদিন থাকবো না সেদিন বুঝবি। আর সত্যি আজকে সেটা বুঝতে পারি যে মার জায়গাটা কি। এখন ঋতুদি, মানে তুমি মা হওয়ার পরে রোল রিভার্সটা হয়ে গিয়েছে। এক্স্যাক্টলি। এবার এখানে এই ছবিতে যেরকম মানে আমি মা, এবং মেয়ের প্রতি যেই জায়গাগুলো আছে, মানে সেখানে মেয়ের প্রতি কর্তব্য, মেয়ের প্রতি দায়িত্ব, ভালোবাসা, মেয়ের প্রতি মানে খেয়াল রাখা, তার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মুহূর্ত তার বড় হওয়া, বাবার সাথে একটু সম্পর্কের জায়গাটা চিড় খাওয়া, তারপরে সেখানে মেয়েটাকে আরো বেশি যত্ন করা, মানে মা বাবা উভয়ের ভালোবাসা দেওয়া। তো সব মিলিয়ে আমার মনে হয় জায়গাটা খুব মানে খুব একটা ডেলিকেট সেন্সিটিভ জায়গা। তারপরে মাতৃত্বের যে একটা থাকে না, মাতৃত্বের একটা অবসেশনও থাকে, যে মানে অবসেশন ইন দ্য গুড সেন্স। আমি মানে যেটা আমি বলছি মানে ওই রকম অবসেসিভ না, আমি কখনো খুব একটা অবসেসিভ মাদার নই, এবং আমি বাচ্চাদেরকেও স্পেস দিই তাদের। তো কিন্তু যেটা হয় আর কি, যখন মারা দেখে যে একটা বাচ্চা বিপদে আছে বা তার কোনো হেল্প লাগবে বা তার কোনো থেরাপি লাগবে, তখন মানে আমি থেরাপিউটিক জায়গা থেকে আমার মনে হয় একটা মানে মায়ের একটা ইন্টারভেনশন দরকার হয়। তো সেই রকমই এখানে একটা ভীষণ ভয়ানক ঘটনা ঘটে যায়, যে মেয়েটি চলে যায় এবং মা কিভাবে সেটার উপর ঝাঁপিয়ে পড়ে। ইনফ্যাক্ট সেটা কিন্তু মারও মানে সেটা কিন্তু মার মানে মায়ের জায়গাটা থেকে তার কিন্তু সেটা মোটো ছিল না, কিন্তু কোথা থেকে আস্তে আস্তে সেই ইনভেস্টিগেশন, মানে ওই মাতৃ সত্তাটাই হয়তো বলো এরকম, মানে মা সেটা ইনভেস্টিগেশনের জায়গায় চলে যায়। তো এরকম ভাবে অনেক কিছু ছড়ানো ছেটানো আছে এই ছবির মধ্যে, যেটা আকর্ষণ করতে পারে দর্শককে নতুন ভাবে। একটা তো অবশ্যই আবোল তাবোলের জায়গাটা, যেটা একেবারে একটা নস্টালজিক জায়গা, নস্টালজিয়া আছে। সেখান থেকে ছোট ছোট টুকরো অংশ আমরা পাবো, যেখান থেকে ম্যাডাম সেনগুপ্তা ডিসকভার করবে অনেক কিছু। আর তারপরে কার্টুন হিসেবে কখনো মানে কার্টুনিস্ট হিসেবে কখনো কাজ করিনি, তো কার্টুন আঁকার মধ্যেও একটা অদ্ভুত মানে মনোসংযোগ লাগে, একটা দৃষ্টিভঙ্গি লাগে। তো এইগুলো ম্যাডাম সেনগুপ্তা কিভাবে করছে ছবিতে। তারপরে তার সাথে সাথে বলবো একটা বন্ধুত্বের গল্প আছে এখানে, রাহুল বোস আর আমার। তারপরে একটা স্বামীর সাথে একটা অ্যাঙ্গেল আছে, তারপরে যেটা কৌশিক সেন করছে, এবং তার সাথে সাথে আমার আর অনন্যার কিছু খুব ইন্টারেস্টিং কেমিস্ট্রি আছে ছবিতে। তারপরে তার সাথে সাথে মানে একটা মানে কলেজ পলিটিক্স, তারপরে মায়ের মানে মা হিসেবে তার মানে যুদ্ধ,
তো অনেকগুলো জায়গা মনে হয় এটা Relate ডিসকভার করতে করবে এই পারবে। ছবিটা। হ্যাঁ, মানে সত্যি ঋতুদি, তোমার থ্রিলার ছবিতে তুমি এরকম চরিত্রে প্রথম, আর কার্টুনিস্ট হিসেবে তুমি প্রথম। এবার কার্টুনিস্ট তো আমরা সবাই জানি যে ছবি আঁকা, ছবি আঁকার একটু আধটু অভ্যেস তোমার ছিল, সেই জায়গাটা কিভাবে কাজে লাগালে? ছবি আঁকার অভ্যেস তো এখনো আছে, হ্যাঁ, কারণ হ্যাঁ। আমি ছবি আঁকি এবং আমি তুমি ছবি, বলো, তারপর বলছি। হ্যাঁ, আমি তো চিত্রাংশু বলে একটা স্কুলে ছবি আঁকা শিখতাম হুম। ছোটবেলায়। তো সেইখানে যখনই একটা পেন্সিল আর একটা কাগজ হুম। পাই, আমার হাত সবসময় চলতে থাকে, আমি স্কেচ করতে থাকি। তো ওইটা আমার একটা মানে ওটা একটা অভ্যেসের মতো, মানে এটা মানে ওটা ওটা একটা হয় না যে কি বলে ওটাকে, মানে অটোমেটিক্যালি আমার হয়ে যায়। হাতটা চলতে থাকে। তো সেইটা একটা। আর ছবি আঁকার বিষয় হলে, কেন আমি সবসময় আমি বায়োলজি আর জিওগ্রাফিতে বেশি নম্বর পেতাম, কারণ আচ্ছা। ছবি আঁকা থাকতো বলে। আচ্ছা ঋতুদি, এই যে তুমি যেটা বললে এখনো আছে অভ্যেস, আমরা যারা ঋতুপর্ণা সেনগুপ্তকে, আমাদের ঋতুদিকে চিনি, এত কিছু সামলাও, মাল্টিটাস্কিং করো, তোমার পায়ের তলা সর্ষে, আজকে তুমি এক্ষুনি হয়তো এখানে আছো, কাল তুমি সিঙ্গাপুর চলে যাবে, ইন্টারভিউ এর মাঝে তুমি এত মিটিং সারো, সবকিছু সামলে পারো মানে ছবি আঁকার জন্য বা নিজের যে অবসর মি টাইম বের করতে পারো? ছবি আঁকা আমার আমার যখন আমি সিঙ্গাপুর যাই, আমার মেয়ে আর আমার হাজবেন্ড প্রচন্ড ভাবে আমাকে মানে বলতে থাকে, মা ছবি, আমার একটা ড্রয়িং বুক আছে ওখানে, আচ্ছা। কয়েকটা ছবি এঁকেছিও রিসেন্টলি, কয়েকটা স্কেচও করেছি, সেগুলো আছে ড্রয়িং বুকের ভেতরে। তো ওই স্কেচ করে করে ওরকম রেখে দিই, আর ওরা সব গুটিয়ে গুটিয়ে নিয়ে রাখে আর কি। আমি আর এখানে ওখানে একটু হয়তো হোটেলে ওই পেন্সিল আর ইয়ে থাকে না, মানে ছোট ছোট হ্যাঁ, নোটবুক যেগুলো যেগুলো দেওয়া থাকে, ওর থাকে। মধ্যে আমি আঁকতে থাকি। তো এরকম চলতেই থাকে আর কি। ইনফ্যাক্ট একবার আমার ওই ছবিটা বিউটিফুল লাইফের একটা কি লঞ্চ ছিল, মিউজিক না একটা ট্রেলার, তো তার মধ্যে বসে বসে আমি একটা ছবি এঁকে নিয়েছিলাম। তো তখন ডিরেক্টর মানে রাজু দেবনাথ, ও বললো, দিদি এইটা আমি কাউকে দেবো না, এটা আমার কাছেই রেখে দেবো। বাহ, মানে ইনফ্যাক্ট এইবারও যখন আমি এই ছবিটা করতে গেলাম নজরবন্দি, নজরবন্দি তো আমি একজন পেইন্টার এখানে। আচ্ছা। তো নজরবন্দি তো আমি বসে বসে আঁকছিলাম, তারপরে ওরা একটা প্রোডাকশনে রেখে দিয়েছে ওই ছবিটা, বললো এটা আমরা রেখে দেবো, তারপরে আমি সাইন করে দিলাম ছবিটাতে। বাহ। আর এই যে কার্টুন, মানে আমাদের ছোটবেলাটা সত্যি আমরা কার্টুন দেখতে এবং পড়তে ভীষণ ভাবে ভালোবাসতাম, তোমারও কি এই এটা ভীষণ ছিল? ভালো। ইনফ্যাক্ট আমার চিরঞ্জিতদার বাবা যিনি শৈল চক্রবর্তী, ওনারও খুব সুন্দর সুন্দর কার্টুনের গল্প ছিল, আর আমি ভীষণ ভালোবাসতাম ওগুলো পড়তে। চিরঞ্জিতদাকে অনেকবার বলেছি। তারপর বাটুল দি গ্রেট, নন্টে ফন্টে, তারপরে আমাদের ইয়ে কি বলে ওইটা, ডোনাল্ড ডাক, তারপরে অ্যাস্টেরিক্স, তারপর টিনটিন, তারপরে ইয়ে টম অ্যান্ড জেরি, মানে এইসব কার্টুন তো আমাদের ছোটবেলায় একদম মাতিয়ে রেখেছিল। আর একটা জিনিস, তোমার ছেলে মেয়ে এখন তো বড় হয়ে গেছে, তখন যারা ধরো ছোট ছিল, আমরাও ছোটবেলায় কার্টুন না দেখে খেত না। এটা কি, হ্যাঁ একদমই তাই। ওই যে কি ওই যে যেটা পাপা পিঙ্ক, তারপরে ওই যে হ্যালো কিটি, অনেক কার্টুন ওরকম আছে যেগুলো। তারপরে মিস্টার বিনও আমার খুব ভালো লাগে। তো তো আমার ধারণা যে কার্টুন জিনিসটাই কিন্তু খুব ইনোভেটিভ, আর খুব মানে খুব উইটি, মানে খুব উইটটা লাগে, মানে বুদ্ধি, উইট, অনেক কিছু লাগে তো এই কার্টুনটা রিক্রিয়েট করার জন্য, মানে ক্রিয়েট করার জন্য আর কি। তো সেরকম ভাবেই আমার মনে হয় কার্টুনের জায়গাটা, আমাদের এখানে যারা যারা খুব ভালো কার্টুনিস্ট আছে তাদেরকে আমি খুবই রিগার্ড করি, কারণ তার জন্য অনেক মেধা লাগে কার্টুন করতে। মানে এই কার্টুন ব্যাপারটা, মানে আমরা না সারল্যে ভরা শৈশবে হয়তো ফিরে যাই। তো তোমার এই যে ছবি ম্যাডাম সেনগুপ্তা থেকে অনেক ধরনের থ্রিলার যেরকম রয়েছে, সম্পর্কের টানাপোড়েন রয়েছে, আবার এই যারা কার্টুন পছন্দ করেন, আবোল তাবোলের যে জায়গাটা, সবটা মিলেমিশে ফিরে ফিরে আসবে, সবটা মিলেমিশে ফিরে ফিরে আসবে। আর আমার ধারণা যে দর্শকরা না এখন কোনো না কোনো সময় তাদের জীবনের সাথে অনেক মানে মিল দেখতে চায়। তো সেরকম ভাবেই, যেরকম আমরা যখন পুরাতনে যখন আমরা আর্নিকা বললাম, বোরোলিন বললাম, বেগন স্প্রে বললাম, তখন মানে মানে হলে হই হই হচ্ছে, মানে সবাই ওই দিনগুলো ফিরে পাচ্ছে আর কি কোনো না কোনো ভাবে। ওগুলো তার এখন ইউজ হয় না। সেরকম আবোল তাবোলের গল্প কজনই বা এখন মানে পড়েছে এই জেনারেশন। তো মানে ওটা আমাদের কাছে যে এতটা প্রেশাস, এবং সেখান থেকে যে আমরা আরো অনেক কিছু জানতে পারবো, সেগুলো তো একটা আমাদের পাওয়া না, মানে নতুন জেনারেশনেরও পাওয়া সেটা।
তো সেইটা আমার কাছে ইন্টারেস্টিং, এবং এটার মধ্যে অনেকগুলো দিক আছে, যেটা বলছিলাম, যেটা নতুন একজন প্রযোজকের ছবি, যার ছবি আসছে নন্দী মুভিজ, এটা তারও আমি নতুনদের সাথে সবসময় একদম সবসময় ঋতুদি মানেই নতুন ডিরেক্টর প্রডিউসার সবার পাশে তুমি দাঁড়ানো, এবং মনে করি যে ভালো প্রডিউসাররা থাকা উচিত, ভালো প্রডিউসার থাকলে ভালো ছবি হবে, ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে। তো অনেকগুলো দিক আছে যেগুলো আমাদের এক্সপ্লোরেশন আছে এই ছবিতে। রাহুল আর আমি আবার অনুরণনের পর আবার তোমাদের রিউনিয়ন, অ্যাবসলিউটলি। তারপরে এই ছবিতে সুব্রত দত্ত আছেন, তার সুব্রত দত্তর সঙ্গেও আমি এই ছবিটা করব সেই চতুরঙ্গর পর। চতুরঙ্গ করেছিলাম সুমন মুখার্জি, ওর সাথে এটাও আমার অনেক, কৌশিক সেনের সাথে রিসেন্টলি কাজ করেছি, আর পরান্দার সাথেও করেছি, খরাজদা। তো অনেক দারুণ। অনন্যার আমার এটা আরেকটা দারুণ, মানে প্রথম ছবি আমরা আরেকটা ছবি করেছিলাম একসাথে, তিন কন্যা বলে, অগ্নিদেবের ছবি করেছিলাম, কিন্তু আমাদের কোনো সিন ছিল না একসাথে। কিন্তু এটাতে অনন্যা বলছিল, ঋতুদি আমার আর তোমার সিন আছে একসাথে। ইনফ্যাক্ট অনন্যা, আমি স্ক্রিপ্ট পড়ে অনন্যার কথাই বলেছিলাম এই ছবিটাতে। মানে মার্কাটারি একটা ছবি হতে চলেছে, আমরা বুঝতেই পারছি। আমরা শেষ করব, দর্শকদের কি বলবে? দর্শকদের একটা কথাই বলতে চাই যে 4th জুলাই রিলিজ হচ্ছে ম্যাডাম সেনগুপ্তা। বুঝতেই তো পারছেন আমার নামের সঙ্গে অনেকটা মিল আছে, তাই আমার অনেকটা দায়িত্ব বর্তায়, কিন্তু অনেকটা দায়িত্ব আপনাদেরও বর্তায় যে আপনারা এসে ছবিটা দেখবেন আর আমার মান সম্মান সব রাখবেন যাতে ছবিটা সুপার ডুপার হিট হয়। নন্দী মুভিজের নতুন প্রযোজনা ম্যাডাম সেনগুপ্ততে আছে আমি, রাহুল বোস, কৌশিক সেন, অনন্যা চ্যাটার্জি, সুব্রত দত্ত, খরাজ মুখার্জি, পরাণ বন্দ্যোপাধ্যায় এবং আরো অনেকে। আর হাইলাইট পয়েন্ট হচ্ছে অনুপম রয়ের মিউজিক। প্লিজ মিস করবেন না। অলরেডি যেতে দাও যেতে দাও শিল্পা রয়ের গান ইজ আ হিট। আর তাই আপনারা প্লিজ দেখুন, শেয়ার করুন, আসবেন। 4th জুলাই রিলিজ ম্যাডাম সেনগুপ্ত। থ্যাংক ইউ ঋতুদি, অনেক অনেক শুভেচ্ছা থাকলো। এরকম আরো বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই দেখতে থাকুন।